থেকে সব পোশাক কারখানা খোলা রাখার কথা থাকলেও সাভারে বন্ধ 7টি, বাকিগুলোতে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী পুলিশের টহল। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর অর্থ উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। $200 মিলিয়ন একটি চুক্তি সই। সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিয়েও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। 15 বছরে বিদ্যুৎ খাতে লোকসান 2 লাখ কোটি টাকা। মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থার তাগিদ। চট্টগ্রাম কাস্টমস হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার। তালিকায় মার্সিডিজ বেঞ্চ, ল্যান্ড ক্রুজার সহ 46 রকম পণ্য। শেডে পড়ে বিক্রয়যোগ্য আরও বিপুল পরিমাণ। এবং পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে হয়রানি চরমে। কর্মকর্তাদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ। প্রবাসীদের ভোগান্তি দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মাহাদ ইসলাম ধ্রুব। পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দলের 6 সদস্য। সই হয়েছে চুক্তি। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছে তার কাছে। তাজওয়ার, আগেই অর্থ উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরে কিন্তু একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেটি $200 মিলিয়ন, অর্থাৎ 20 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি এই চুক্তিতে বেশ কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকার সাহায্য করতে চায়, যার মধ্যে রয়েছে ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ একটি সম্মিলিত একটি উন্নয়নের জন্য এই চুক্তিটি স্বাক্ষর হয়েছে। অর্থায়ন করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি গভর্নেন্স অর্থাৎ সুশাসন জোরদারের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি এই অর্থ যেটি সহায়তা দিবে যুক্তরাষ্ট্র সেটিতে কাজে লাগাতে হবে বলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেই চুক্তিটি হয়েছে। তবে এর পাশাপাশি বেশ কয়েকটি বিষয় কিন্তু এই চুক্তির সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে এবং পাশাপাশি আমরা যেটি দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। এর আগে ডোনাল্ড লু ছিলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তার সঙ্গে আলোচনার পরে বর্তমানে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে গিয়েছেন তারা। তবে মূল বিষয় যেটি হলো সেটি হলো যে এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমনটি কিন্তু ইউএসএর যে আঞ্চলিক প্রধান অঞ্জলি কর তিনি কিন্তু তার ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদেরকে জানালেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাটি এগিয়ে নিতে চায়। এবং গত বেশ কয়েক বছর অর্থাৎ গত 1-1.5 বছর ধরে যেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের টানাপোড়েনের কথা আমরা শুনছিলাম সেটি কিন্তু মোটামুটি বলা চলে যে এই অন্তর্বর্তী সরকারের আমলে অনেকটাই কেটে গেছে এবং নতুনভাবে একটি সম্পর্কের সূচনা কিন্তু হতে যাচ্ছে দুই দেশের মধ্যে, এটুকু নিশ্চিত করা যায়। এবং পাশাপাশি এই সহায়তাগুলো সেটি কিন্তু অব্যাহত থাকবে। অর্থ উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন ছিল যে বিদেশে যে পাচার হওয়া অর্থ রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার হওয়া অর্থ রয়েছে সেটিকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা, এবং পাশাপাশি কর সংস্কার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বিনিয়োগকারী আছেন তারা কিন্তু যেই বাণিজ্যটি করেন সেটি দেশে অর্থ ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপাকে তাদের পড়তে হয়। সেই কর সংস্কারের একটি দাবি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবারই ছিল। এই দুটি প্রশ্ন আমাদের কাছে ছিল যে এইসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা, এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে নানা বিষয়ে আলোচনা হয়েছেন, যদিও তিনি স্পেসিফিক করেননি, তবে বলেছেন যে নানা বিষয়ে আলোচনা হয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু এই অর্থ ফিরিয়ে আনার বিষয় এবং কর সংস্কার এই নানা বিষয়গুলো কিন্তু একে একে গুরুত্বের জায়গায় আসবে দুই দেশের মধ্যে, তিনি তেমনটি জানিয়েছেন। তো এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এদিকে আজ থেকে সব পোশাক কারখানা খোলা রাখার কথা থাকলেও সাভারে 7টি কারখানা বন্ধ রয়েছে। আবার কয়েকটি খুললেও বন্ধ রেখেছে উৎপাদক। বাকি প্রায় 400 কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। এদিকে গাজীপুরে খুলেছে সব কারখানা। এই মুহূর্তে আসলে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং গাজীপুরের কালীগঞ্জে আছেন রাজিবুল হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি সবুজের কাছে। সবুজ, বেশ কিছুদিন প্রায় 2 সপ্তাহ ধরে পোশাক কারখানায় অর্থাৎ পোশাক শিল্পে এক ধরনের শ্রম অসন্তোষের অস্থিরতা চলছিল।
সেই জায়গা থেকে গতকালকে মোটামুটিভাবে বলা যায় হার্ড লাইনেই ছিলেন মালিক এবং সরকার পক্ষ, যে এক পক্ষ নিরাপত্তা চাচ্ছিলেন, আরেক পক্ষ নিরাপত্তা দিতেও প্রস্তুত। সেই জায়গা থেকে আজকে কারখানা খোলা হয়েছে এবং এখন পর্যন্ত বিজিএম এর তথ্য আমার কাছে যেটা রয়েছে সেটি হলো সাভার আশুলিয়া এলাকায় 407টি কারখানার মধ্যে প্রায় সবগুলো কারখানাতেই কার্যক্রম চলছে, উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে 7টি কারখানা এখন পর্যন্ত বন্ধ রয়েছে এবং 6টি কারখানা খোলার পরে আসলে উৎপাদন বন্ধ রয়েছে, কিন্তু সেই উৎপাদন বন্ধ থাকলেও সেখানে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। সেখানে আসলে স্বাভাবিকভাবে উৎপাদনটা কিভাবে শুরু করবে সেরকম কোনো বিষয় নিয়ে হয়তো মালিক পক্ষ ইনডিসিশনে আছেন। সেখানে আশা করা যাচ্ছে হয়তো কোনো একটা ভালো ফলাফল আসবে। আমরা কারখানার যারা এই যে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কারখানা কর্তৃপক্ষের নিয়োজিত মানুষ, তারা বলছেন যে আসলে দুপুরের পরে আরেকটু ভালো পরিস্থিতি বোঝা যাবে দুপুরের পরে, কারণ এই কয়েকটা দিনই দেখা গেছে দুপুরে যে বিরতি দেওয়া হয় সেই বিরতির পরে শ্রমিকরা কারখানায় আসতে অনীহা প্রকাশ করেন কিংবা এসেও তারা গ্যাঞ্জাম বা অস্থিরতা তৈরি করেন। সেই জায়গা থেকে দুপুর পরে আসলে বোঝা যাবে যে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম যেটা চলছে সেটা চলবেই কিনা। আর এই যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমরা দেখছি যে সেনাবাহিনী এবং পুলিশের ব্যাপক টহল রয়েছে। যে কারখানাগুলোতে স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছিল, বড় বড় যে কারখানা হামিম গ্রুপ সহ, সেই সব কারখানার সামনে আমরা দেখেছি মোটামুটিভাবে সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, যেন কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বা শ্রম অসন্তোষের ঘটনায় উৎপাদন বন্ধ হয়ে না যায়। একইভাবে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি টিম আজকে এই সাভার আশুলিয়া এলাকায় পরিদর্শন আসবেন। বেশ কয়েকটি কারখানা তারা পরিদর্শন করবেন এবং যে কারখানাগুলোতে এখন পর্যন্ত খোলার পরে উৎপাদন শুরু হয়নি, কেন শুরু হয়নি, কেন চালু করতে তাদের সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। এইভাবে যে কারখানা চলছে আজকে এখন পর্যন্ত, এবং এই যে সাভার আশুলিয়া এলাকায় মোটামুটিভাবে বিজিএমই যেটা জানিয়েছে যে 120 থেকে 140টি কারখানায় এই কয়েকদিন ধরে লাগাতার সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেখানে হয়তো উৎপাদন অর্থাৎ কারখানা চালু হচ্ছিল, কারখানা চালু হওয়ার পরে বন্ধ করতে বাধ্য হচ্ছিল, কিংবা আগে থেকেই কিছু কারখানা এর চেয়ে বেশি সংখ্যক কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছিল। তো আজকে কিন্তু শুধুমাত্র গাজাই এই সাভার আশুলিয়া এলাকায় মোট বিজিএমের তথ্য মতে 13টি কারখানায় উৎপাদন অস্বাভাবিক অবস্থা রয়েছে, 7টি বন্ধ এবং 6টিতে কারখানা চালু রয়েছে, শ্রমিক এসেছেন কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে। তো আমার কাছে সাভার আশুলিয়া এলাকা থেকে এই মুহূর্তে এই ছিল সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি গাজীপুর এলাকার খবর জানতে সহকর্মী রাজিবুল হাসানের কাছে। বৃষ্টি হয়েছে এবং সকালে এই বৃষ্টি উপেক্ষা করেই গার্মেন্টস শ্রমিকরা কাজে যোগদান করেছেন। যে দৃশ্য আমরা দেখেছি 8টার আগে সাধারণত যে দৃশ্য থাকে যে দলে দলে কাজে যোগ দেওয়ার, সেটি আমরা আজকে দেখেছি। বিশেষ করে টঙ্গী, বিসিক, গাজীপুর, কোনাবাড়ি এবং শ্রীপুর এই সকল অঞ্চলে কিন্তু একইভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছে। এখন পর্যন্ত অর্থাৎ এই সময়টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ কিংবা শ্রমিকদের অসন্তোষ আমরা দেখিনি। স্বাভাবিকভাবেই আসলে উৎপাদন কার্যক্রম চলছে। জানিয়ে রাখছি, গত কয়েকদিন যাবৎ, বিশেষ করে এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু যে চলমান অসন্তোষ চলছিল, এটা বলতে গেলে খুবই বিচ্ছিন্নভাবে। কারণ গাজীপুরে যেখানে 3000-এর উপরে আসলে বিভিন্ন শিল্প কলকারখানা রয়েছে, সেখানে গত 2 দিন আগের হিসেব যদি বলি তাহলে কিন্তু শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছিল যে 8 থেকে 10টি ফ্যাক্টরি বন্ধ ছিল, সেটিও কিন্তু আসলে এখন সচল হয়ে উঠেছে এবং উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, অর্থাৎ বেতন বৃদ্ধি এবং নানা সময়ে যে বকেয়া বেতন ছিল সেগুলো পরিশোধ, এই সকল কারণেই কিন্তু তারা গার্মেন্টসদের শ্রমিকদের যে বিভিন্ন সময় বিক্ষোভ এবং রাস্তা অবরোধ, সেটি অনেকটা কাটিয়ে উঠেছে। এখন কিন্তু তারা উৎপাদনে ফিরেছে। তাদের যে দাবিগুলো সেগুলো আসলে কিভাবে আসলে পূরণ করা যায় কিংবা যৌক্তিক আলোচনা, সেটি নিয়ে কিন্তু যারা মালিক কর্মচারী তারা ফেডারেশনের নেতাদের সঙ্গে বারংবার বৈঠক করেছে এবং বলা চলে যে এখন সেটি অনেকটা সমাধানের পথে। তবে একটি বিষয় জানিয়ে রাখা উচিত, সেটি হচ্ছে যারা আসলে মালিক কিংবা ফেডারেশনের নেতারা রয়েছে, একটা সিদ্ধান্তের মধ্যে বিজিএমএ মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্যে
কিন্তু আলোচনা হয়েছে যে শ্রম আইনের যে 13(1) ধারা রয়েছে, অর্থাৎ কারখানার শ্রমিকরা যে কাজ করবে, কাজ করলে আসলে বেতন হবে, কাজ না করলে তাদের বেতনটা নিয়ে আসলে খুব দুশ্চিন্তার মধ্যেই পড়তে হবে। তো সেই বিষয়টাকে আসলে সামনে আনা হয়েছে, অর্থাৎ যে সকল শ্রমিকরা কাজ না করবে, তারা বারংবার আসলে আন্দোলনে নামবে, তাদেরকে কিন্তু আসলে এই 13(1) ধারায় আসলে নিয়ে যাওয়া হবে বলে শ্রমিকরা কিংবা মালিক যারা রয়েছে তাদের মধ্যে এরকমটাই আলোচনা হয়েছে। মোটামুটি আজকের পরিস্থিতি যদি এখন পর্যন্ত বলি যে খুবই শান্তিপূর্ণভাবেই শিল্পনগরী গাজীপুরের পোশাক কারখানায় কার্যক্রম চলছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে থাকা পোশাক শিল্পের সবশেষ তথ্য। ভারতের পেঁয়াজ রফতানিতে ন্যূনতম বিক্রয় মূল্য প্রত্যাহার ও শুল্ক কমানোর সিদ্ধান্ত হলেও এখনও বাজারে আসেনি নতুন পেঁয়াজ, তাই আগের দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যটি। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, সাধারণত বাংলাদেশের বাজারে বিদেশি কোনো পণ্য রফতানি আমদানি বন্ধের খবর যদি আসে তখনই দেখা যায় সেই পণ্যের দাম তৎক্ষণাৎ দেশের বাজারে বেড়ে যায়। কিন্তু এবার আমরা ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। সাধারণত ভারত থেকে আমাদের দেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয় এবং সেই আমদানির কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে ভারত তাদের নিজেদের কারণে শুল্ক আরোপ করেছিল 40% এবং ন্যূনতম যে মূল্য সেটি নির্ধারণ করে দিয়েছিল $550 প্রতি টনে, এবং সেটি গত 2-1 দিন আগে সেই ব্যাপারে নতুন সিদ্ধান্ত আসার পর দেশের বাজারের পেঁয়াজের অবস্থা যদি বলি, এখন পর্যন্ত যেহেতু নতুন পেঁয়াজ বাজারে আসেনি সে কারণে প্রভাবও পড়তে শুরু করেনি বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা কারওয়ান বাজারে সকাল থেকে আছি, এখান বিক্রেতা আমাদেরকে যেটা বলছেন যে তারা যে আগে যে দামে পেঁয়াজগুলো বিক্রি করছিলেন, দেশি পাকিস্তানি ভারতীয় সবগুলো পেঁয়াজ তারা এখনও সেই আগের দামে বিক্রি করছেন। তবে ভারতের যে শুল্ক প্রত্যাহার 40% থেকে 20% নামিয়ে আনা এবং ন্যূনতম যে বিক্রয় মূল্যহার নির্ধারণ করে দেওয়া, সেটির বাস্তবায়ন আজকে থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই বাস্তবায়ন শুরু হলে দেশে যখন পেঁয়াজ নতুন করে আসা শুরু করবে এবং সেটি আসতে একটু সময় লাগবে বলে তারা বলছেন, এবং তারা বলছেন যে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে দেশের বাজারে সেই প্রভাবটি পড়তে। অর্থাৎ দেশের বাজারে যে উচ্চ মূল্যে এখন পর্যন্ত 110-এর উপরে খুচরা মূল্যে যেটি বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, এবং যে পেঁয়াজগুলো ভারত থেকে আসে সেই পেঁয়াজগুলো কিন্তু 110-এর উপরেই বিক্রি হচ্ছে। তো সেই পেঁয়াজগুলো যখন নতুন পেঁয়াজগুলো বাংলাদেশের বাজারে যখন আসবে তখন পেঁয়াজের দাম কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমার বলছেন, এবং পেঁয়াজের ব্যাপারে একটু স্বস্তিও সাধারণ মানুষের কাছে পৌঁছাবে সেটিও তারা বলছেন। তো কারওয়ান বাজার থেকে বাজারের সবশেষ পরিস্থিতি ছিল আমার কাছে। পেঁয়াজের বাজারের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থাটি। এতে বলা হয়েছে, নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। রোববার থেকে সারা দেশে ডিলাররা নির্ধারিত স্থানে সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি পরিচালনা করবেন। টিসিবি জানায়, কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকা, প্রতি কেজি চাল 30 ও মসুর ডাল 7 টাকায় বিক্রি করবে টিসিবি। বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি। বৈরী আবহাওয়ায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এই মুহূর্তে কুতুবদিয়া পাড়ায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, বৈরী আবহাওয়ার কারণে বারবার দুর্যোগের কবলে পড়ে খুব অসহায় অবস্থায় রয়েছে কক্সবাজার উপকূলের জেলেরা। কক্সবাজারে প্রায় লক্ষাধিক জেলে থাকলেও নিবন্ধিত জেলের সংখ্যা 65,000-এর বেশি। আমরা যে জায়গায় আছি কুতুবদিয়া পাড়ায়, আসলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় শত শত ট্রলার যেগুলো মাছ শিকার না করে বৈরী আবহাওয়ার কারণে তারা উপকূলে এসে নগর করে আছে। এই যে 65 দিনের নিষেধাজ্ঞা, 65 দিনের নিষেধাজ্ঞার পরপরই বেশ কয়েকবার 3 নম্বর সতর্ক সংকেত সাগর উত্তাল, যার কারণে 2-1 দিন মাছ শিকার করতে গিয়ে তারা আবার পুনরায় ফিরে আসতে হচ্ছে। যার কারণে একটি ট্রলারে যদি 20 থেকে 25 জন মাঝি মাল্লা থাকে, সেই মাঝি মাল্লা তারা সাগরে গিয়ে 3 থেকে 4 লাখ টাকার সরঞ্জাম নিয়ে সাগরে যায়। সেই সাগরে গিয়ে যেহেতু মাছ পাওয়া যাচ্ছে না বা ফিরে আসতে হচ্ছে, সেক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলেদের। একই সঙ্গে যারা ট্রলার মালিক রয়েছে তারা বলছে, যেহেতু সাগরে মাছ শিকার করতে গিয়ে তার
বৈরী আবহাওয়ার কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদের লোকসান গুনতে হচ্ছে। আমরা যে বিষয়টি আসলে ট্রলার মালিকরা যেটি বলছে, এই যে বেশ কয়েকটি দুর্যোগ গিয়েছে, এই দুর্যোগে তাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। ট্রলার ডুবির ঘটনায় আজকে সকালেও একজন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমাদেরকে লাইফগার্ড কর্মীরা জানিয়েছে। তবে গত 2 দিনে যদি বলা হয় 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে জেলের। সেই জেলের বলতে গেলে পশ্চিম কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, কলাতলি এবং উখিয়ার ইনানি সৈকতে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তো বারবার যে দুর্ঘটনা যে কবলিত হচ্ছে, পাশাপাশি যে বৈরী আবহাওয়ায় বেশ লোকসান আছে, এবং লোকসান যেহেতু ট্রলার মালিক লোকসান রয়েছে, সেই ক্ষেত্রে যারা মাঝিমাল্লা রয়েছে তারা পরিজন নিয়ে খুব অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার কুতুবদিয়াপাড়া থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে, জানছিলাম সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দাম ছুঁয়েছে স্বর্ণের। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,29,902 টাকা। 22 ক্যারেটের দাম ভরিতে বেড়েছে 3,581 টাকা। শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,29,902 টাকা, 21 ক্যারেট 1,24,000 টাকা, 18 ক্যারেট 1,06,282 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 87,013 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার গাড়ি সহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2,768টি 20 ফুট সাইজের, 3,170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4,000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5,450 মেট্রিক টন ওজনের 6,846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। বছরের পর বছর এসব পণ্য নিলাম না হয় ইয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের। কন্টেনারের ক্ষেত্রে প্রায় 6,000-এর উপরে কন্টেনার আছে আমাদের। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইয়ার্ড অকুপাই করে আছে। এর বাইরে আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ এবং আমাদের ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফ্যাব্রিক্স, ফ্লোর টাইলস। এছাড়া রয়েছে নানা ধরনের কটন, সিনথেটিক ফ্যাব্রিক্স, সোডিয়াম সালফেটের মতো কেমিক্যাল এবং আম, আপেল ও আনারসের জুস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানিকরা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিডারদের অভিযোগের অন্ত নেই। বিশেষ করে অনলাইনে টেন্ডার জমা দেওয়ার বিধান করা হলো, পে অর্ডার জমা দিতে হবে সশরীরে। এমনকি টেন্ডার পাওয়ার পর ডেলিভারি নিয়েও থেকে যায় নানামুখী জটিলতা। এসব প্রতিবন্ধকতা থেকে মুক্তি চান অকশন বিডাররা। শুধুমাত্র অনলাইনে আপনার ড্রভিংটা করবেন, ড্রভিংয়ের পর বাকি যত কাজ আছে, পেয়ারার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়ালি যদি শুধুমাত্র ড্রভিংয়ের জন্য টেন্ডার করবেন, কিন্তু কাজ তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। এরপর থেকে প্রতি 4 দিন অন্তর 20 ফুট সাইজের কন্টেনার জন্য $6 এবং 40 ফুটের জন্য $12 মাসুল আদায় করে চট্টগ্রাম বন্দর। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য।
স্বৈরাচারী সরকারের দোসরদের কারণে সাধারণ এজেন্সিগুলো রক্তচোষা নামে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। গতকাল রাজধানীর ডিআরইউ সাগররুনি হলে এক সংবাদ সম্মেলনে দাবি করে বায়রার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ৭৮,০০০ টাকা হলেও এজেন্সি নিচ্ছে ৫ থেকে ৬ লাখ টাকা। শেখ হাসিনা সরকারের দোসরদের আধিপত্য বিস্তারের কারণে মাত্র ২০% ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে পারছেন, আর বাকি ৮০% রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করতে পারছেন না। যে লোক ৮০,০০০ টাকা ৯০,০০০ দেওয়ার কথা, তার থেকে ৬ লক্ষ টাকা নেওয়া হয়েছে, যার কোনো রসিদ নাই, যার কোনো বিচার নাই। যারা টাকা ফেরত পাচ্ছেন, বন্ধুগণ জেনে থাকবেন যে একটা সোকল আপনার একটা যে সরকারের যে নির্দেশনা ছিল ৮০,০০০ টাকা, ওই টাকাটা তারা ফেরত পাচ্ছে। বায়রা দখল করে সিন্ডিকেট করা সহজ হবে, সেই জন্য তারা স্বৈরাচারী সরকারের আমলে আওয়ামী লীগ লোক দিয়ে গঠিত বোর্ড, আপিল বোর্ড, নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড দিয়ে নির্বাচন করতে বাধ্য করার জন্য বায়রা সিন্ডিকেট চক্রের সদস্যরা গত 12 সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সভা চলাকালে হট্টগোল হামলা করে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান থেকেছে ২ লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। অনিয়মে জড়িতদের দ্রুত ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের। বিস্তারিত আল আমিন তুষারের রিপোর্টে। গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো একগুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযজ্ঞ চলে দেশে। তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন। বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল ৮ বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইনটু বাংলাদেশ প্রতিবেদন বলছে, শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল ১.৫ দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় ১৯,০০০ কোটি টাকা। তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ। সঙ্গে গেল ১৫ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে ২ লাখ কোটি টাকার উপরে। মেগা প্রকল্পের বাইরেও ২০৩০ সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ৪৬টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, গ্যাস দিতে পারছেন না, তার মানে অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন। সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছেন। বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠন মুক্ত হতে হবে, মুনাফা মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে। এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত ২০ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের। প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য। দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি। দুদকের নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর দুর্নীতি সম্পর্কে খোঁজ করার। আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও, সেই পথটাও এখন তৈরি করা দরকার। সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা, এমন তাগিদ সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী। গত অগস্টে অন্তত ২৫ কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলছে বিদ্যুৎ বিভাগ। সিলেট থেকে অপু বণিক ও মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। দিনের সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমের মাঝে পুরো সিলেট জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা ২০৭ মেগাওয়াট। তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় ১৪৪ মেগাওয়াট। এ কারণে প্রায় ৩১ ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজারে ঘাটতির পরিমাণ ৪৫ মেগাওয়াট করে। এদিকে লোডশেডিংয়ের কারণে একদিকে কষ্ট হচ্ছে বাসিন্দাদের, তীব্র গরমে নাজেহাল জনজীবন। সামনে পরীক্ষা আছে, যা পরীক্ষার
পড়াশোনার ব্যাঘাত ঘটছে প্রস্তুতি নেওয়ার জন্য। কারেন্ট যাওয়ার কারণে আমার পড়তে খুব অসুবিধা, মশায় ও অনেক বিরক্ত করে, ফ্যানও থাকে না। চার্জার লাইট দিয়া ওরা লেখাপড়া করতে হয়, চার্জার লাইট দিয়ে অনেক সময় লেখাপড়া হয় না। 1 ঘন্টা দিয়ে আবার আপনার 1 ঘন্টা কারেন্ট অফ থাকে। সার্ভিস নাইতে বাড়িতে তো আর থেকেও পাইতাম না, কাস্টমার হয়তো না, অনেক সময় দেখা যায় ব্যবসা হয় না। বর্তমানে এমন পর্যায়ে গেছে ফ্রিজের ঠান্ডা টুন্ডা অনেক লিকুইড দুধ আছে, এগুলা প্রায় সময় নষ্ট হয়। দৈনিক 500 টাকা খাম হইতো, তো এখন 100 টাকার হয় না। জেনারেটর দ্বারা তো সম্ভব হয় না, জেনারেটর জাস্ট কিছু বাতি দেখা যায়, আলো দেখা যায়, ঘুমানো যায় না, আবার সকালে এসে ডিউটিতে আসার লাগে। কারেন্ট থাকে না, আপনার কারেন্টের বিল তো বেশি আসে। এশার নামাজে গেলে কারেন্ট নাই। এদিকে লোডশেডিং এর প্রভাব পড়েছে চা শিল্প সহ সব ধরনের ব্যবসায়। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের শঙ্কা। সময় মতো পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে পাতা, কোয়ালিটি নষ্ট হচ্ছে। সময় মতো চা আমাদের ম্যানুফ্যাকচারিং করতে না পারার কারণে আমাদের চা শিল্পে বিশাল একটি লস হচ্ছে। প্রায় 20 থেকে 25 কোটি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। দোকানের ভাড়া, বিদ্যুৎ, দোকানের স্টাফ বেতন এগুলো দেওয়া আমাদের জন্য মানে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। বন্ধ হওয়া প্লান্টগুলোতে উৎপাদন শুরু হলে পরিস্থিতি উন্নতি হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। আশা করছি খুব শীঘ্রই অবস্থার উন্নতি হবে এবং আমরা গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তারা বলতেছে একটু 2-3টা দিন পরে একটু ধৈর্য ধরার জন্য উৎপাদন একটু বাড়াবে। তারা কিছু পাওয়ার স্টেশন বন্ধ আছে, এগুলো চালু করার চেষ্টা করা হবে আর কি। সিলেট বিভাগে বর্তমানে মোট 63 মেগাওয়াট ঘাটতির কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর তাই বিএনপির যে 60 লক্ষ সদস্যের নামে ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে, তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়ায়। ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সমমনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তিসমূহ। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম থেকেই এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্য মতে পৌঁছেছি এইভাবে যে আমরা একটা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে গণতন্ত্র দিতে বাধ্য করব। এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল। আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো, সেই জনসভায় আমাদের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব যে 10 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা কিন্তু ছিল আমাদের সেই যুগপৎ আন্দোলনের একটা অংশ। এবং এর পরে 31 দফা নিয়ে আমরা আবার এসেছি আপনাদের সামনে এবং এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর যে নেতৃত্ব বলেন, এর যে উদ্যোগ বলেন, সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার পরে শেষে 1 দফা আন্দোলন শুরু করেছি আমরা। যে 1 দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই 1 বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি। ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে, সেই সময় কিন্তু আমাদেরই প্রায় 13,000-এর উপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সমস্ত বিএনপি নেতাকর্মীরা। 5 তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হও। তো এগুলো আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই।
সময়ের বাণিজ্য। প্রভাবশালীর মাছের খামারে কৃষক এখন বর্গা চাষী। ময়মনসিংহের ত্রিশালে ৮ বছর ধরে পানির নিচে অন্তত ২০০ একর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতাধিক কৃষক। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ খামার মালিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম। একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষী। কারণ ৮ বছর ধরে তার ৯১% জমি তলিয়ে আছে পানিতে। আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ। ১৪ কাঠা জমি আমি যে করি এতে আমার ৬০-৮০ মণ ধান হইতে হইলে আমি গোষ্ঠীলে খাইতাম। এরবার আমি বেচনও গেছে। এরবার আমি গরু হল ফাটো রেখি ৩-৪ দিয়া অনেক কিছু করা হয় না। কৃষক কালামের মতো অবস্থা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের শতাধিক কৃষকের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের খামার করেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ছেলের বন্ধুর প্রভাব খাটিয়ে অপরিকল্পিত মাছের খামার করায় অনাবাদি পড়ে আছে অন্তত ২০০ একর জমি। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি। আমি 2 বছর ধরে টাকা পাইতেছি না, না পাওয়াতে টাকা সাইবার গেছে, সাইবার গেলে আমার নানান রকম হুমকি টুমকি দেয়। ফিশারির পানি আটকাইয়া উজানে 200 একর জমির প্রতি ফলাই থইছে। হ্যাঁ বলছে আমি পানি রাস্তা করে দেন সুর দিয়ে দেন, এখন সুর করে দেয় না, পানি আটকা। এখানে শতাধিক কৃষক আছে যারা 8 বছরে কোনো সুরা হয় এমন ক্ষতিপূরণ এই পর্যন্ত পায় নাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লালনের দাবি, পানি নিষ্কাশনে খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি দেননি। ওই জায়গা দিয়ে যদি তারা জায়গা দেয়, আমার লোকজন নিজ খরচে আমরা এখানে ড্রেন করে দেবো, খাল করে দেবো। আমাদের এগুলো কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মৎস্য চাষী যারা, তাদের সাথে কথা বলেছি। আশা করি যে আমরা দুই পক্ষের সাথে বসে এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা যা করণীয় সেটা আমরা করতে পারব। গত ৩০ আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সেবা নিতে বাংলাদেশ দূতাবাসে গিয়ে হয়রানি বেড়েছে পর্তুগাল প্রবাসীদের। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদাসীনতা ও স্বেচ্ছাচারিতায় এই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন তারা। সহজে সমাধানযোগ্য ইস্যুতেও অনেককে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে কূটনৈতিক তৎপরতার অভাবে অগ্রগতি নেই দু দেশের সম্পর্কে। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। স্থানীয় সময় সকাল ৮টায় পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের বাইরে প্রবাসীদের দীর্ঘ লাইন। শহরের বাইরে থেকেও এসেছেন অনেকে। ভোর থেকে দাঁড়িয়েছেন লাইনে, একটাই লক্ষ্য, দ্রুত কাজটি সেরে যোগ দেবেন কর্মক্ষেত্রে। ৯টায় দূতাবাসের কনসুলার সেবার দরজা খুললেও ১০টার দিকে দূতাবাসে ঢুকতে দেখা যায় সেদিন প্রবাসীদের কাগজপত্রের স্বাক্ষরের দায়িত্বে থাকা কাউন্সিলরকে। প্রবাসীদের অভিযোগ, এ চিত্র প্রতিদিনের। আমরা যখন পর্তুগালের পাসপোর্ট আবেদন করি, তো আমাদের এই পাসপোর্টের জন্য বাংলাদেশের জন্ম সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগে। এই পুলিশ ক্লিয়ারেন্সগুলো বিভিন্ন দালালের মাধ্যমে দিল্লি থেকে সত্যায়িত করে আনতে হয়। আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে লিসবনে অবস্থিত এম্বাসি তারা কি আমাদের পক্ষে কি ভূমিকা রাখতেছে? পাসপোর্ট করতে গিয়ে পুরা দিন থাকার পরেও আমার এমপ্লয়ি পাসপোর্টটা সম্পন্ন করে আসতে পারে নাই। তো আসলে এই ধরনের হয়রানি থেকে নিষ্পত্তি আমরা আসলে চাচ্ছি। সম্প্রতি দূতাবাস প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগের সঙ্গে নতুন যোগ হয়েছে সেবা প্রত্যাশীদের জন্য একমাত্র ওয়েটিং রুম বন্ধ রাখার বিষয়টি। তাই রোদে দাঁড়িয়েই সেবা নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় প্রবাসীদের। নেই ডিজিটাল টোকেন সিস্টেমও। প্রবাসীদের সেবাদান সহজ করতে কূটনৈতিক তৎপরতার অভাবে মুখ থুবড়ে পড়ছে পর্তুগাল বাংলাদেশ সম্পর্ক। কিছু দিবস পালন ছাড়া দুদেশের সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক কোনো বৈঠকের তথ্য পাওয়া যায়নি দূতাবাসের ওয়েবসাইটে। ২০২৩ সালের ১৬ই মার্চ সবশেষ দ্বিপক্ষীয় চুক্তি সই হয় দুই রাষ্ট্রের। আলোর মুখ দেখার অপেক্ষায় থাকা সম্ভাবনাময় নানান ইস্যুও এগোয়নি এরপর। সে বছরের সেপ্টেম্বর থেকে রাষ্ট্রদূত হিসেবে পর্তুগালে দায়িত্ব পালন করে আসছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। রদবদল হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতেও। ইমেইলে বিভিন্ন অভিযোগ অস্বীকার করলেও প্রবাসীদের নানা সমস্যার বিষয়ে দূতাবাসের দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে রাজি হয়নি। দূতাবাসের দেয়া হিসেব অনুযায়ী গড়ে প্রতিদিন ৪ শতাধিক প্রবাসীকে সেবা দেয় এই মিশন। প্রবাসীরা বলছেন, একই জনবল নিয়ে এর থেকে বেশি মানুষকেও সহজে সেবা দিয়েছে দূতাবাস। তাই ভোগান্তি কমাতে ও দুদেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সেবার মনোভাব বাড়ানোর তাগিদ প্রবাসীদের।
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। সুইডেন ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের ৩৫ লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে। শরণার্থীর সংখ্যা কমাতে দেশটির অভিবাসন বিরোধী সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে। ডেমোক্রেটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতি পরিবর্তনের পাশাপাশি স্থায়ী বসবাসের অনুমতিতে কড়াকড়ি আরোপ করা হয় দেশটিতে। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। বর্তমানে বিশ্বের নানা দেশে যুদ্ধের কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করছে। এছাড়া উন্নত জীবন, ভালো উপার্জন, শিক্ষা, স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ সুইডেন। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে। স্থায়ী বসবাসের অনুমতির ক্ষেত্রে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করা হচ্ছে এবং নিয়ম নীতি আরও কঠোর করা হয়েছে। সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর নানা চেষ্টা করছে সুইডিশ সরকার। এবার নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ অর্থ প্রদানের ঘোষণা করেছে দেশটি। এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ 10,000 সুইডিশ ক্রোনা আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ 5,000 সুইডিশ ক্রোনা প্রদান করা হয়। নতুন ঘোষণায় এই সংখ্যা প্রায় 3,000% বৃদ্ধি করে সর্বোচ্চ 3,50,000 সুইডিশ ক্রোনা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা 35 লাখ টাকারও বেশি। সুইডেনে যে বর্তমান সরকার আছেন এরা ইমিগ্রেন্ট বান্ধব না, এটা অনেকেই জানেন, এবং এরা নানাভাবে চেষ্টা করছে ইমিগ্রেন্ট কমানোর জন্য। 2026 সালের মধ্যে যারা শরণার্থী বা কোটা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষার আওতায় আছেন তারাই এই সুযোগ নিতে পারবেন। সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন। এর সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন একটি চুক্তি সই। আজ থেকে সব পোশাক কারখানা খোলা রাখার কথা থাকলেও সাভারে বন্ধ 7টি, বাকিগুলোতে যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশের টহল। এবং সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিয়েও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি। 15 বছরে বিদ্যুৎ খাতে লোকসান 2 লাখ কোটি টাকা। মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থার তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।